আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন। আমরা হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক। আজকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের প্রথম অনলাইন ক্লাস শুরু করছি। তো প্রথম বর্ষের ক্লাস আজকে আমি এই প্রথম ক্লাস নিচ্ছি দ্বিতীয় বর্ষে। তো প্রথম বর্ষে তোমাদের ক্লাস কতটুকু হয়েছে করোনার কারণে আমি সঠিক জানি না। হয়তো কিছু ক্লাস তোমরা পেয়েছো, তারপরে হয়তো আর ক্লাস পাওনি। তো সেজন্য আমি হিসাব বিজ্ঞানের প্রথম কিছু অংশ বাদ দিয়ে পরবর্তী অংশ থেকে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে নবদান বই। নবদান বই আমরা জানি হিসাব বিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নগদ হিসাব সমূহ যে বইতে লিপিবদ্ধ করা হয়, নগদান হিসাবের যে বইতে নগদ অর্থ আদান প্রদান প্রভৃতি লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় নগদান বই। তো নগদান বইয়ে দুইটি দিক আছে, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। তো ডেবিট দিক হচ্ছে গিয়ে যে নগদ অর্থগুলো পাওয়া যায় সেগুলো আমরা ডেবিট দিকে লিপিবদ্ধ করব, আর নগদ অর্থ যদি কাউকে আমরা প্রদান করি সেক্ষেত্রে আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। তো এই নগদ টাকা লিপিবদ্ধ করার সময় নগদ টাকা ডেবিট দিকে লিপিবদ্ধ করব, নগদ টাকা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। টাকা পাওয়া গেলে সেটা ডেবিট দিকে, টাকা চলে গেলে সেটা ক্রেডিট দিকে। এই ডেবিট এবং ক্রেডিটের যে পার্থক্য, এই পার্থক্যকে বলা হয় ব্যালেন্স সিটি। ব্যালেন্স সিটি তাহলে কি, আমরা যে অর্থ পাই এবং যে অর্থ প্রদান করি এই দুটোর ডিফারেন্সকে বলা হয় ব্যালেন্স সিটি। আচ্ছা, নগদান বইতে আমাদের আরো কিছু বিষয়ে শুরু থেকে কিছু আলোচনা করা দরকার, তারপর আমরা নগদান বইতে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শুরু করব নগদ লেনদেন। নগদ লেনদেন কাকে বলে? নগদ অর্থের বিনিময়ে আমরা কোনো কিছু ক্রয় করতে পারি, কোনো কিছু বিক্রয় করতে পারি। তো এই শুধুমাত্র নগদ অর্থের আদান প্রদান সেটাই আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করার প্রয়োজন হবে। তো নগদান বইতে খেয়াল রাখতে হবে ধারে ক্রয়, ধারে বিক্রয়, অবচয় এই জাতীয় কোনো লেনদেন, অর্থাৎ যার সাথে নগদের কোনো সংশ্লিষ্টতা নেই সেই জাতীয় কোনো লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ করা হবে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত কন্ট্রা এন্ট্রি বিষয়টা অনেক ছাত্রছাত্রীর কাছে খুবই জটিল। তো কন্ট্রা এন্ট্রিটা খুব সহজ যদি একটা স্টুডেন্ট সে বুঝতে পারে। কন্ট্রাক্টরি কাকে বলে বা কন্ট্রাক্টরির মানে মূল বিষয়টা কি? কন্ট্রাক্টরি হচ্ছে গিয়ে এমন লেনদেন যে লেনদেনের মাধ্যমে নগদ অর্থ ব্যাংকে চলে যাবে অথবা ব্যাংক হতে অর্থ প্রতিষ্ঠানে চলে আসবে, এই জাতীয় লেনদেনগুলোকে বলা হয় কন্ট্রাক্টরি। এরপর আমরা যেটা বলবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডিটা কি? একটা প্রতিষ্ঠানে বছরের শুরুতে যে অর্থ থাকে, অর্থাৎ যে অর্থ যে বছরের শুরুতে সে ব্যবসাটা শুরু করে সেটাকে বলা হয় ব্যালেন্স বিডি। তো ব্যালেন্স বিডিটা আমাদের নগদান বইতে একেবারে প্রারম্ভে লিপিবদ্ধ করা লাগে। আমরা ব্যালেন্স বিডি দিয়ে আমরা হিসাব নিকাশটা শুরু করব। এরপর আমরা নগদান বইয়ে সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। নগদান বইয়ের অনেকগুলো সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে আমরা যে সংজ্ঞাগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেটা আলোচনা করি। বাসু এন্ড দাস তিনি বলেছেন নগদ আদান প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের জন্য নগদান বই ব্যবহৃত হয়। যাবতীয় টাকা পয়সার সংক্রান্ত আদান প্রদান, সেগুলো মুদ্রা, কারেন্সি, নোট, চেক, পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি যাই হোক না কেন নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এখানে যে কথাটা বোঝা যায় যে নগদ অর্থ বলতে এখানে শুধু ক্যাশ টাকাকে বোঝানো হয়নি, অর্থাৎ ব্যাংকের সাথেও যে আমরা যে লেনদেনগুলো করি, চেক, ড্রাফট এই জাতীয় সকল কিছুকেই নগদান হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। তো শেষমেশ আমরা যেটা বলতে পারি যে হিসাব বইতে নগদ টাকা পয়সার প্রাপ্তি ও নগদ টাকা পয়সার প্রদান সংক্রান্ত যাবতীয় লেনদেন তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। হ্যাঁ, নগদান বইয়ের দুটো দিক, একটা হচ্ছে গিয়ে ডেবিট দিক, একটা হচ্ছে গিয়ে ক্রেডিট দিক। নগদান বইয়ের ডেবিট দিকটা হচ্ছে
আমরা প্রতিষ্ঠানে যে একটা প্রতিষ্ঠানে যে টাকাগুলো আসবে, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে, সেটা বিক্রয়ের কারণে হোক, সেবা প্রদানের কারণে হোক, দেনাদারের কাছ থেকে পাওয়ার কারণে হোক, নগদ যত রকমের অর্থ আসবে সেগুলো আমরা ডেবিট দিকে বসাবো। আর একটা প্রতিষ্ঠানে যত রকমের টাকা চলে যাবে সেটা পণ্য ক্রয়ের মাধ্যমে হতে পারে, মজুরি প্রদানের মাধ্যমে হতে পারে, বেতন দেওয়ার মাধ্যমে হতে পারে, ভাড়া দেওয়ার মাধ্যমে হতে পারে, যাবতীয় অর্থ চলে যাওয়াটা আমরা ক্রেডিট দিকে লিখবো। এরপরে আমরা এই দুটার পার্থক্য, ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নির্ণয় করবো। পার্থক্য নির্ণয় করলে আমরা যে অর্থটা পাবো এটাই হবে ব্যালেন্স সিডি। এইভাবে আমাদের নগদান বইয়ের অঙ্কগুলো করা লাগবে। তো নগদান বইয়ের মূল কয়েকটা বৈশিষ্ট্য আমি সম্পূর্ণ আলোচনা করব না, শুধু তোমাদের পয়েন্টগুলোকে একটু জানিয়ে দিই। নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়, এই সম্পর্কে আমি একটু শুধু বলবো। নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় এখানে বলা হয় এই কারণে যে এটা জাবেদার মতন ডিটেলস লেখা হয়, তারিখ দিয়ে লেখা হয়, এটার ব্যাখ্যা লেখা প্রয়োজন হয়, তো এই জন্য এটা জাবেদা। আর এটা খতিয়ান এই কারণে যে এটা একটা ব্যালেন্স বের হয়, মাস শেষে বা বছর শেষে এটার একটা ব্যালেন্স বের হয়। তো খতিয়ান মাত্র আমরা জানি যে এর ব্যালেন্স বের হবে, ওই হিসাবে এটাকে খতিয়ান, জাবেদা এবং খতিয়ান। ডেবিট উদ্ধৃত প্রকাশ, নগদ অর্থ অবশ্যই ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে, অর্থাৎ ডেবিট দিকটা সবসময় বড় হবে। বিশেষ জাবেদা, তারপর নমুনা নগদ তহবিল, অবহিতকরণ, ক্যাশ বাক্সের সমপরিমাণ তহবিল, অর্থাৎ এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ক্যাশ বাক্সের সমপরিমাণ তহবিল, অর্থাৎ আমাদের ক্যাশ বাক্সে যদি কোনো একটা দিন পরে যদি দেখি 2000 টাকা ক্যাশ বাক্সে, আমাদের নগদান বইয়ের ব্যালেন্স থেকেও 2000 টাকা বের হবে, অর্থাৎ নগদান বইয়ের যে ব্যালেন্স এবং ক্যাশ বইয়ের ব্যালেন্স দুটো অবশ্যই সমান হতে হবে। এরপরে আমরা খতিয়ান স্থানান্তর সহজ, নগদান বই থেকে যে ফলাফলটা বের হবে এটা খুব সহজে খতিয়ান স্থানান্তর করা যায়। আর রেওয়ামির স্থানান্তর সেটাও করা সম্ভব খুব দ্রুত। নগদ লেনদেন সংরক্ষণ, আমরা নগদ লেনদেনগুলা আলাদাভাবে এই নগদান বইতে লিপিবদ্ধ করে রাখতে পারি। এছাড়া দুটি দিক আমি শুরুতেই বললাম যে দুটি দিক, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে কি ক্রেডিট দিক। স্বতন্ত্র নগদ বিভাগ, এটা সম্পূর্ণ আলাদা করে একটা নগদানের অংশ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে নগদান বইয়ের শ্রেণী বিভাগ। নগদান বই কয়েক ধরনের উল্লেখ করার মতন কয়েক ধরনের আমরা জানি। যারা এর আগে কমার্সে এসএসসিতে পড়াশোনা করেছো, ব্যবসায়ী স্টাডিজ সাবজেক্টে, তারা জানো যে নগদান বই আমরা ওইখানে হয়তো দেখে আসছি 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, কিন্তু এর সাথে আরো কিছু নগদান বইয়ের শ্রেণী এখানে দেখা যায়। 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, বহু ঘোড়া ও খুচরা নগদান। 1 ঘোড়া নগদান, 2 ঘোড়া নগদান, 3 ঘোড়া নগদান। এই 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া এগুলো কেন? আমরা একটু বোর্ডে যাই, বোর্ডে গিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে কেন এর নাম 1 ঘোড়া, 2 ঘোড়া বা 3 ঘোড়া। নগদান বইয়ে মূলত ছকটা টি ছক। নগদান বইয়ের মূল ছকটা হচ্ছে টি ছকে। এর শুরুতে আমরা যে ঘরটা দিব সেটা হচ্ছে গিয়ে তারিখ, তারপর বিবরণ, এরপরে আমরা যেটা দিব রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা। এখন এই পাশে হচ্ছে কি ডেবিট, এই পাশে হচ্ছে কি ক্রেডিট। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা। আমরা এইখানে কিছু লিখবো না এখন। তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। আচ্ছা, এখন যদি আমি বলি 1 ঘোড়া নগদান, তাহলে এখানে শুধু নগদ,
যদি বলি এটা এক ঘোড়া নগদান, তাহলে এখানে শুধু নগদ, দুই পাশেই নগদের একটি করে ঘর, অর্থাৎ ডেবিট পাশে নগদের জন্য একটা ঘর, ক্রেডিট পাশে নগদানের জন্য একটা করে ঘর। আর যদি বলি আমরা একে যে দুই ঘোড়া নগদান, তাহলে এই ঘরটা একটা ঘর না থেকে এখানে দুটো ঘর হবে। একটা ঘরের নাম হবে নগদ, আর একটা ঘরের নাম হবে কি ব্যাংক। একটা ঘরের নাম হবে নগদ, আর একটা ঘরের নাম হবে ব্যাংক। আর যদি আমরা একে বলতে চাই যে এটা তিন ঘোড়া নগদান, সেই ক্ষেত্রে ঘর কি তিনটা হবে? এই টাকার ঘর তিনটা হয়ে যাবে, এখানে তিনটা টাকার ঘর, এখানেও তিনটা টাকার ঘর। কি হবে? নগদ, ব্যাংক, বাট্টা। এখানেও হবে নগদ, ব্যাংক, বাট্টা। ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা এর আগে শিখে আসছি অথবা এখন শিখছি এক ঘোড়া নগদান, দুই ঘোড়া নগদান, তিন ঘোড়া নগদান। এখানে টি ছকের মতন আমরা আঁকবো। প্রথমে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা। তারপর যদি এক ঘোড়া হয় এখানে টাকার একটা ঘর, তারপর আবার এই পাশে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। যদি এক ঘোড়া নগদান হয় তাহলে টাকার একটা ঘর। যদি নগদান বই দু ঘোড়া হয় তাহলে কি হবে? ঠিক আগের মতোই হবে, কিন্তু টাকার ঘর হবে দুইটা, নগদ এবং ব্যাংক। টাকার ঘর হবে দুইটা, নগদ এবং ব্যাংক। আর যদি এটা তিন ঘোড়া নগদান বই হয় তাহলে কি হবে? তিনটা টাকার ঘর। টাকার ঘর নগদ, ব্যাংক এবং বাট্টা। নগদ, ব্যাংক এবং বাট্টা। খুবই সহজ। নগদান বই ডেবিট দিকে একটা পাশ, ক্রেডিট দিকে আরেকটা পাশ। ডেবিট পাশ শুধুমাত্র নগদে টাকা আসলে আমরা ডেবিট পাশে লিখব, শুধুমাত্র নগদে। আমাদের খেয়াল রাখতে হবে যে নগদে যে কোনো কারণে টাকা আসলে আমরা ডেবিট পাশে লিখব। আর যে কোনো কারণে যদি নগদ টাকা আমাদের কাছ থেকে চলে যায় সেক্ষেত্রে আমরা ক্রেডিট পাশে লিখব। ঠিক আছে? টাকা আসলে ডেবিট পাশে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে। তো আমরা এইভাবে আমরা এই অঙ্কটা করব। আমি পরবর্তী ক্লাসে টোটাল একটা অঙ্ক নিয়ে আমি দেখাবো। আজকে প্রাইমারি আলোচনাগুলো করছি। তো এখানে দেখা যায় তাহলে দুইটা দিক, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। যে কোনো কারণে একটা প্রতিষ্ঠানের যে কোনো লেনদেনের মাধ্যমে যদি প্রতিষ্ঠানে টাকা আসে তাহলে সেটা নগদে হোক বা ব্যাংকে হোক, টাকা আসলেই ডেবিট দিকে। এবং যে কোনো কারণে প্রতিষ্ঠান হতে টাকা, যে কোনো কারণে বা যে কোনো লেনদেনের মাধ্যমে যদি প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় তাহলে সেটা আমরা লিখব ক্রেডিট দিকে, সেটা নগদেই হোক আর ব্যাংকেই হোক। ঠিক আছে? এখন আমাদের বাট্টার ঘর নিয়ে একটু সমস্যা, যে আসলে বাট্টাটা ডেবিট দিকে কোনটা লিখবো, ক্রেডিট দিকে কোনটা লিখবো। আসলে বাট্টা বিষয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই। যেই লেনদেনগুলোর সাথে বাট্টার রিলেটেড ওই লেনদেনটা যদি ডেবিট দিকে যায় বাট্টাও ডেবিট দিকে যাবে, ওই লেনদেনটা যদি ক্রেডিট দিকে যায় বাট্টাটাও ক্রেডিট দিকে যাবে। এটা বোঝানোর অনেক বিষয় আছে। বাট্টা যে বাট্টা আমরা যদি বাট্টা প্রদান করি তাহলে আমরা লিখব ডেবিট। বাট্টা যদি আমরা পাই অর্থাৎ আমাদের যদি বাট্টা আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে হবে ক্রেডিট। তো বাট্টা কোনটাকে প্রদান করা বলে, কোনটাকে পাওয়া বলে, এগুলো অনেক বিষয় বোঝানোর মতো আছে। কিন্তু মানে সহজভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে বাট্টার সাথে রিলেটেড লেনদেনটা যদি ডেবিট দিকে আসে বাট্টাও ডেবিট দিকে যাবে, বাট্টার সাথে রিলেটেড লেনদেনটা যদি ক্রেডিট দিকে আসে তাহলে বাট্টাটাও ক্রেডিট দিকে আসবে। তো এই হচ্ছে আমাদের নগদান বইয়ের ঘর নিয়ে আলোচনা। তো নগদান বইয়ের যে প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো এখানে আমরা দেখলাম যে নগদান বইয়ের মূলত যে প্রকারভেদ দেখা যায় এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া। এছাড়া আছে বহু ঘোড়া নগদান। বহু ঘোড়া নগদানটা কি? নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা। অর্থাৎ নগদের এই যে আমরা কৃষক দেখলাম, অর্থাৎ এইখানে একটা অংশ, এই পর্যন্ত একটা অংশ, আর এই পর্যন্ত যদি আমরা আরেকটা অংশ বুঝাই তাহলে এই অংশটা হচ্ছে গিয়ে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে পড়ে, আর এই অংশটাকে আমরা নগদ প্রদান জাবেদার মধ্যে ফেলতে পারি। এগুলোকে বলা হয় বহু ঘোড়া নগদান। অর্থাৎ এই নগদ এক ঘোড়া, দুই ঘোড়া বা তিন ঘোড়াকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, নগদ
প্রাপ্তি যে পার্ট এই অংশটুকু নিয়ে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে নগদ প্রাপ্তি জাবেদা। আর নগদ অর্থ প্রদান করার যে অংশটুকু, সেই অংশটুকু নিয়ে আমরা করতে পারি নগদ প্রদান জাবেদা। এছাড়া যেটা আছে খুচরা নগদান। খুচরা নগদান কি, একটা প্রতিষ্ঠানের যে পেটি ক্যাশিয়ার থাকে তার হাতে কিছু টাকা দেওয়া হয় প্রতিষ্ঠানের বিভিন্ন ছোটখাটো খরচ পূরণের জন্য। সে একটা হিসাব বই সে নিজে মেনটেন করে, সেই হিসাব বইটাকে বলা হয় খুচরা নগদান বই। তো এই হচ্ছে কি আমাদের নগদান বইয়ের 5টা প্রকার। তো কি কি প্রকার আমি আবার আলোচনা করব, আমি আবার বলি। 1 ঘোড়া নগদান, 2 ঘোড়া নগদান, 3 ঘোড়া নগদান, বহু ঘোড়া নগদান এবং খুচরা নগদান। তাহলে নগদান এখন আমরা এই নগদান বই সম্পর্কে কিছু জানলাম, যে টাকা আসলে ডেবিট দিকে লিখতে হবে, টাকা চলে গেলে ক্রেডিট দিকে লিখতে হবে। ডেবিট দিকের টাকার সাথে ক্রেডিট দিকের টাকা মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। আর একটা বছর বা একটা মাস বা একটা হিসাবকালের শুরুতে যে টাকাটা হাতে থাকে সেটাকে আমরা বলবো ব্যালেন্স বিডি। আমরা এই প্রাইমারি কিছু আলোচনা বুঝতে পারলাম। এরপর আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বাট্টা। বাট্টা আমাদের একটু জানার প্রয়োজন, কারণ বাট্টা বিভিন্ন রকমের। তো সব বাট্টা কিন্তু এখানে আসবে না। তো বাট্টা মূলত 2 প্রকারের, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা কাকে বলে? প্রতিষ্ঠানের কোনো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় পাওয়া যায় বা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। অর্থাৎ আমরা কোনো পণ্য ক্রয় করতে গেলাম, কিন্তু সেখানে আমরা পণ্য ক্রয় করতে গিয়ে কিছু ছাড় পেলাম, আবার পণ্য বিক্রয় করার সময় আমরা কিছু ছাড় দিলাম, এগুলোকে বলা হয় কারবারি বাট্টা। এইটুকু মনে রাখতে হবে, কারবারি বাট্টা কখনোই নগদান বইতে আসে না। কারবারি বাট্টা কখনোই নগদান বইতে আসে না। নগদান বইতে আসবে শুধুমাত্র নগদ বাট্টা। নগদ বাট্টা কাকে বলে? একটা প্রতিষ্ঠানের নগদ লেনদেন, অর্থাৎ নগদ অর্থ গ্রহণের সময় বা নগদ অর্থ প্রদানের সময় যদি কোনো ছাড় দেয়া হয় বা কোনো ছাড় নেওয়া হয়, এই এই বাট্টাকে বলা হয় নগদ বাট্টা। এই নগদ বাট্টায় আমাদের এই নগদান বইতে লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ এই 3 ঘোড়া নগদান বইতে যে আমরা যে একটা বাট্টার ঘর লিখলাম, সেই বাট্টার ঘরে শুধুমাত্র নগদ বাট্টা আসবে, কোনো কারবারি বাট্টা এখানে আসবে না। এরপরে আমাদের যেটা আলোচনার বিষয়, আমরা কন্ট্রাক্টি বিষয়ে আলোচনা করলাম। কন্ট্রাক্টি বা বিপরীত দাখিলা। তো কন্ট্রাক্টি বা বিপরীত দাখিলায় এর আগেও একটু আলোচনা করলাম, এখন আবার একটু আলোচনা করছি যে কন্ট্রাক্টি বা বিপরীত দাখিলা কোনটা, কোন জাতীয় লেনদেনকে কন্ট্রাক্টি বা বিপরীত দাখিলা বলা হয়? একটা প্রতিষ্ঠানের নগদ অর্থ যখন ব্যাংকে জমা করা হয় অথবা ব্যাংক থেকে অর্থ যখন প্রতিষ্ঠানে আনা হয়, এই জাতীয় লেনদেনের ক্ষেত্রে আমরা বলতে পারি কন্ট্রাক্টি। এই জাতীয় লেনদেন কিভাবে লিপিবদ্ধ করা হয়? এই জাতীয় লেনদেনগুলো একবার ডেবিট দিকে আসবে, একবার ক্রেডিট দিকে আসবে। যদি ডেবিট দিকে নগদে আসে তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখবে, আর যদি ডেবিট দিকে ব্যাংকের ঘরে আসে তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে আসবে। এই জাতীয় কন্ট্রাক্টি লেনদেন এগুলো আমরা অবশ্যই দুই পাশে যাবে, কিন্তু দুইটা আলাদা আলাদা করে। অর্থাৎ ডেবিট দিকের যদি নগদ হয় তাহলে ক্রেডিট দিকের হবে ব্যাংক, আর ডেবিট দিকের যদি ব্যাংক হয় তাহলে ক্রেডিট দিকের হবে নগদ। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। আমরা এখন একটু খুচরা নগদান নিয়ে একটু আলোচনা করব, যে খুচরা নগদান কোনগুলো বা খুচরা নগদানে কি কি বিষয় আসে। আমরা মোটামুটি আলোচনা করলাম প্রথমে 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া নগদান। এখানে প্রাইমারি যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন, অনেক বিষয় আমরা জানতে পারলাম। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে খুচরা নগদান। খুচরা নগদান এর আগেও বললাম যে একটা প্রতিষ্ঠানের যে একটা প্রতিষ্ঠানের ছোটখাটো খরচ পূরণের জন্য পেটি ক্যাশিয়ারের হাতে যে অর্থ দেওয়া হয় এবং সে অর্থ কিভাবে সে ব্যয় করলো সেটার জন্য সে যে হিসাব বই লিপিবদ্ধ করে, যে হিসাব বই সে মেনটেন করে, সে তাকে বলা হয় খুচরা নগদান বই।
যেটাকে আমরা ইংলিশে বলতে পারি পেটি ক্যাশ বুক। তো এই খুচরা খরচগুলো কি, একটা প্রতিষ্ঠানের অনেক সময় গেস্ট আসতে পারে, তাদের জন্য আপ্যায়ন করানো লাগতে পারে, একটা প্রতিষ্ঠানের কাগজ, কলম, পেন্সিল প্রভৃতি মণিহারি জাতীয় দ্রব্যগুলো ক্রয় করা লাগে। অনেক সময় প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো লাগতে পারে, তার জন্য তাকে যাতায়াত ভাড়া দেওয়া লাগতে পারে, যাতায়াত ভাড়া যেটা দেওয়া লাগতে পারে, অথবা কোনো পণ্য আনা নেওয়ার জন্য তাকে পরিবহন খরচ করা লাগতে পারে। ছোটোখাটো কিছু জিনিসপত্র কেনার জন্য, যেমন টেবিল ঘড়ি, প্লাস্টিকের চেয়ার, এই জাতীয় ছোটোখাটো কিছু জিনিস কেনার জন্য খরচ করা লাগতে পারে। এই টোটাল জিনিসগুলোকে আমরা খুচরা নগদান বইতে নিয়ে আসবো। তো খুচরা নগদান বইয়ের খরচগুলো সাধারণত একটু ছোট আকারের হয় এবং এটার ঘর দুইভাবে হতে পারে। একটা হচ্ছে গিয়ে সাধারণ খুচরা নগদান, আর একটা হচ্ছে গিয়ে বিশ্লেষণাত্মক খুচরা নগদান। তো সাধারণ খুচরা নগদান যেটা, সেটার ঘরটা অনেকটা আমাদের এক ঘর নগদানের মধ্যে, অর্থাৎ একটা টাকার ঘর থাকবে ডেবিট দিকে আর একটা টাকার ঘর থাকবে ক্রেডিট দিকে। এটা হবে সাধারণ খুচরা নগদান। কিন্তু বিশ্লেষণাত্মক খুচরা নগদানের টাকার ঘর অনেকগুলো, এখানে আমরা আলাদা আলাদা করে লিখবো, আলাদা আলাদা করে আমরা দেখাবো খরচগুলোকে। যেমন মণিহারির জন্য আমরা একটা ঘর করব, আপ্যায়নের জন্য একটা ঘর করব, পরিবহনের জন্য একটা ঘর করব, ভাড়ার জন্য একটা ঘর করব, মজুরির জন্য একটা ঘর করব, অন্যান্য বিভিন্ন খরচের জন্য, যেমন ভিক্ষা দেওয়ার জন্য অথবা সালামি দেওয়ার জন্য, এর জন্য একটা ঘর করব। আর ছোটোখাটো যে সম্পদ যেগুলো আমরা বেশ কয়েক বছর ব্যবহার করতে পারি, যেমন একটা টেবিল ঘড়ি বা একটা প্লাস্টিকের চেয়ার, এই জাতীয় জিনিসগুলোর জন্য আমরা খতিয়ান পৃষ্ঠা নামে একটা আলাদা ঘর করব। খতিয়ান পৃষ্ঠার নাম দিয়ে আমরা একটা আলাদা ঘর করব, ঠিক আছে? তো এই টোটাল বিষয়গুলো হচ্ছে গিয়ে খুচরা নগদানে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা যে আলোচনা করলাম নগদান বইয়ের প্রকারভেদ, এক ঘোড়া নগদান, দুই ঘোড়া নগদান, তিন ঘোড়া নগদান, খুচরা নগদান, আর আরেকটা ছিল আমাদের যে বহু ঘোড়া নগদান বই, যেখানে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা আমরা আলোচনা করেছি। নগদ প্রাপ্তি জাবেদাটা কি, যে নগদে শুধু অর্থ পাওয়া যাবে, সেটা ব্যাংকেও হতে পারে, কিন্তু নগদ আসবে, মানে সোজা কথা হচ্ছে গিয়ে আমাদের প্রতিষ্ঠানে নগদ অর্থ বা ব্যাংকের মাধ্যমে যে অর্থের আগমন করবে, সেগুলো লিপিবদ্ধের জন্য আমরা যে আবেদন বইতে লিপিবদ্ধ করবো, যে আবেদন বইতে লিখবো, সেটা কি বলবো আমরা, নগদ প্রাপ্তি জাবেদা। তো এই নগদ প্রাপ্তি জাবেদার ঘরটা একটু ভিন্ন রকমের, আমরা সেটা একটু দেখবো নগদ প্রাপ্তি জাবেদাটা কিরকম হয়।
নগদ প্রাপ্তি জাবেদা। দেখো নগদ প্রাপ্তি জাবেদা কি বললাম, যে একটা প্রতিষ্ঠানের নগদ অর্থ পাওয়া গেছে, এই জাতীয় সব লেনদেনগুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদায় নিয়ে আসবো। তো এটার ঘরটা কিভাবে হয়, তারিখ, ক্রেডিট হিসাব খাত, এরপরে একটা রেফারেন্সের ঘর, তারপর হচ্ছে কি ডেবিট নগদ বার্তা, আর ক্রেডিট পাশে আমরা বিক্রয় প্রাপ্য এবং ও অন্যান্য অন্যান্য ঘর দিব। আচ্ছা এখানে দেখো তারিখের ঘরটা আমরা ধরো এইখানে আমরা ক্রেডিট হিসাব খাত লিখলাম। কেন ক্রেডিট হিসাব খাত লিখলাম একটু খেয়াল করো, আমরা নগদে টাকা পাই সেটা আমরা এভাবে লিখি, বিভিন্ন কারণে নগদান হিসাব ডেবিট। যদি বিক্রয়ের কারণে পাই তাহলে কি লিখব, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর যদি দেনাদারের মাধ্যমে পাই তাহলে লিখব কি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যদি কমিশন পাই সেক্ষেত্রে আমরা কি লিখব, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর কমিশন বা প্রাপ্য কমিশন হিসাব ক্রেডিট। অর্থাৎ সব ক্ষেত্রে আমরা দেখতেছি যে নগদান হিসাবটা ডেবিট, কিন্তু কি কারণে এই নগদ টাকা পাওয়া গেল, বিক্রয়ের কারণে। কি কারণে এই নগদ টাকা পাওয়া গেল, প্রাপ্য হিসাবের কারণে। কি কারণে এই নগদ টাকা পাওয়া গেল, কমিশনের কারণে। এই জন্য এখানে লিখতে হয় ক্রেডিট হিসাবটা। অর্থাৎ যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা নগদ অর্থ পাওয়া গেছে, কিন্তু নগদ অর্থগুলো কি কারণে পাওয়া গেছে এই জিনিসটা জানার জন্য আমরা এখানে লিখব ক্রেডিট হিসাব খাত। কারণ এই যে যদি আমরা এটা লিখি যে বিক্রয়ের কারণে, তাহলে এখানে লিখব বিক্রয় হিসাব। তারপর যদি আমরা এই লেনদেনটা লিখি যে কিসের কারণে পাওয়া গেল, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব কি, প্রাপ্য হিসাব। যদি আমরা এখানে লিখি এই অর্থটা কিসের জন্য পাওয়া গেল, কমিশনের জন্য, এখানে লিখব আমরা কমিশন। তো প্রত্যেকটা আমরা দেখতেছি ক্রেডিট ক্রেডিট, এই জন্য এখানে লিখতে হয় ক্রেডিট হিসাব খাত। আচ্ছা আমি এখন একটু অর্থের মাধ্যমে দেখাই, যে আমরা পণ্য বিক্রি করলাম, ধরে নিই আমরা পণ্য বিক্রি করলাম 5,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 5,000। তাহলে আমরা চলে যাই নগদান হিসাব ডেবিট। তো ক্রেডিট হিসাব খাতে আমরা কি লিখব, বিক্রয়। এই যে এখানে লিখি বিক্রয়, বিক্রয় হিসাব। আচ্ছা তো নগদান হিসাব ডেবিট, এই যে নগদান ডেবিট কত টাকা, 5,000 টাকা। আর এরপরে কি, বিক্রয়, বিক্রয় ক্রেডিট 5,000, এই যে বিক্রয় ক্রেডিট 5,000, একদম বরাবর, একদম বরাবর। এরপরেরটা যদি আমরা এখানে 2,000 টাকা করে একটা হিসাব দিই, তো সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, তো আমরা এখানে লিখব ক্রেডিট হিসাব, কারণ ক্রেডিট কি আছে, প্রাপ্য, আমরা এখানে লিখি প্রাপ্য হিসাব। আচ্ছা নগদান হিসাব ডেবিট কত, 2,000, নগদান ডেবিট এই 2,000। তারপর প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য ক্রেডিট এই 2,000। এরপরটা নগদান হিসাব ডেবিট, কমিশন ক্রেডিট। তো আমরা ক্রেডিট হিসাবটা কি লিখব, কমিশন হিসাব, কমিশন হিসাব। ধরলাম এখানে 1,000 টাকা, তো এখানে আমরা কি লিখব, নগদান হিসাব ডেবিট, তো নগদান ডেবিট এই হচ্ছে কি 1,000 টাকা। এখন এখানে কমিশনের কোনো ঘর নাই, তো কমিশনের জন্য যেহেতু আলাদা কোনো ঘর নাই, এজন্য আমরা লিখব অন্যান্য, অর্থাৎ কমিশন ক্রেডিট 1,000, তো এখানে কমিশনের ঘর নেই, তাহলে অন্যান্য ক্রেডিট এই 1,000। অর্থাৎ যখন কোনো ঘর না থাকবে সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ঘরে গিয়ে আমরা এই জিনিসটা ফিল আপ করে ফেলবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখে ফেলবো। তো আমরা যেটা দেখতেছি যে বিক্রয়, তো এখানে লিখলাম বিক্রয় হিসাব, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, নগদান ডেবিট 5,000, বিক্রয় ক্রেডিট 5,000, নগদান ডেবিট 2,000, আর উল্টা পাশে কি, প্রাপ্য হিসাব, তো প্রাপ্য হিসাব লিখলাম, তো নগদান ডেবিট 2,000, প্রাপ্য ক্রেডিট 2,000। এরপরে নগদান ডেবিট 1,000, কমিশন ক্রেডিট, তো আমরা এখানে লিখব কমিশন, যেহেতু এখানে ক্রেডিট হিসাব লেখা, তো কমিশন হিসাব। আচ্ছা নগদান ডেবিট 1,000, নগদান ডেবিট 1,000, কমিশন, কমিশনের কোনো অপশন এখানে নাই, যেহেতু অপশন নাই এই জন্য আমরা অন্যান্য ঘরে লিখব অন্যান্য ক্রেডিট 1,000, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আগামী দিন আমরা এই নগদান বই নিয়ে আরো ডিটেইলস অঙ্ক করব, অঙ্ক শেষ করা লাগবে না, অঙ্ক ডিটেইলস করব ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে 1 ঘোড়া নগদান, 2 ঘোড়া নগদান বা 3 ঘোড়া নগদান, এগুলা আমরা বোর্ডে অঙ্ক মাধ্যমে আমরা এই জিনিসগুলো শেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।